আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর ষড়সন্ধি আলোচনায় আজ আমরা সপ্তম পাঠ সম্পর্কে সুন্দরভাবে দেখব এবং এই ষড়সন্ধি সারা জীবন মনে রাখার কৌশল আপনারা আয়ত্ত করবেন এই সপ্তম পাঠে। এবং সপ্তম পাঠে আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন এবং কিছু তথ্য দিব আপনাকে যে এই শব্দটা দেখা মাত্র আপনি সংস্কৃতির শব্দ এই সপ্তম পাঠে আজ আপনি জানতে পারবেন। তাহলে সুন্দর করে দেখুন এবং সুন্দর করে বুঝুন। সপ্তম পাঠে মূল বিষয় হচ্ছে এক নজরে ষড়সন্ধি। তার মানে এই এরপরে যদি রি থাকে তাহলে হলে রেফ হয়। এটা কিভাবে হয় এবং এই রেফের ক্ষেত্রে দুইটা পদ্ধতি আমি এখানে বর্ণনা করছি এবং সুন্দর করে হাতে কলমে বোঝাচ্ছি, ধৈর্য ধরে একটু দেখুন। প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যে এই প্লাস রি সব সময় হবে কি অর হবে বা রেফ হবে। আবার দেখুন এই প্লাস রি হবে কি অর হবে অথবা রেফ হবে। তাহলে আপনাকে প্রথম কোনা মনে রাখতে হবে যে কোনো শব্দের ভিতর যদি রেফ থাকে, যদি কোনো শব্দের ভিতর রেফ থাকে তাহলে এই শব্দটা 100% এর শব্দের শুরুতে অ বা আ আছে, এরপরে রি আছে। এই কারণে শব্দটি রেফ হয়েছে। রেফ হওয়ার কারণে এইটা মূলত হলো স্বরসন্ধির আলোচনা। এইটা হলো প্রথম আপনাকে এভাবে শব্দের উৎপত্তিটা জানুন। তাহলে দেখুন এই অ প্লাস রি হলে কি হবে, 100% অর হবে। অর মানে হলো রেফ হলে। আর আপনাকে সবসময় এই উদাহরণটা মনে রাখবেন, দেবশ্রী। এখানে এই দেবশ্রী শব্দটা আমরা ভাগ করি, তাহলে দেব কথাটা আমরা প্রথম নিলাম। আর আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে কি থাকে, একটা অ থাকে। তাহলে এই দেবের পরে একটা অ পাইলাম। আর এখানে থাকলো মধ্যাংশয় রেফ রশ্মি, তাহলে আমরা এইখানে মধ্যাংশয় রশ্মি নিলাম। তাহলে এই বের খেয়াল করুন, এই রেপ মানেই সবসময় মনে রাখবেন একটা রি হয়। রেপ মানে কি হয়, রি। তাহলে এই মধ্যাংশার এর আগে রি দিলাম, আলটিমেটলি ঋষি হয়ে গেল। তাহলে দেব প্লাস ঋষি হয়ে গেল কি দেবর্ষি। তাহলে এই কথার মূল কথা হচ্ছে এই দেবের শেষে আমরা একটা অ পাইলাম আর এই রি তো রি, তাহলে এই অ এবং রি হয়ে গেল কি রেপ হলো। তাহলে এই দেব প্লাস ঋষি হয়ে গেল দেবর্ষি। তার মানে আপনার এই অ এবং এই রিটা যুক্ত হয়ে এই রেফে চলে গেল। তাহলে এইভাবে আপনি উদাহরণটা মনে রাখে এবং এই সূত্রগুলো বাংলা এবং তথ্যগুলো এভাবে আয়ত্ত করা ইজি হবে। পরেরটা খেয়াল করুন, এই এর পরে যদি রি হয় তাহলে কি হবে অর। আর অর মানে হচ্ছে কি রেফ হয়। আর আপনি এই উদাহরণটা মনে রাখবেন মহর্ষি। তাহলে এখানে মূল শব্দটা আমরা আলাদা করি। প্রথম হলো মোহ নিলাম। তাহলে মোহ কি কোনো অর্থ প্রদান করে? তাহলে দেখা যাচ্ছে এরপরে দিলে অর্থ হয় মহা। তাহলে এখানে দেওয়া মানে এই আসলো। তাহলে আমরা পাইলাম। আর এখানে কি থাকলো, আপনার এই মধ্যাংশায় রশ্মি থাকলো। আর আমরা জানি রেপ মানে কি, রেপ মানে বলুন, রেপ মানে রি। তাহলে এর আগে আলটিমেটলি রি আসবে। তাহলে মহ প্লাস ঋষি এই হয়ে গেল কি মহর্ষি। আর এই প্লাস রি মিলে হয়ে গেল রেপ, হয়ে গেল এই মহর্ষি। তাহলে ইজিভাবে বুঝছেন। আর এই যে রেপ থাকার কারণে সবসময় মনে রাখবেন যে কোনো ভিতর রেপ থাকার কারণে এটা হলো স্বরসন্ধির এই সূত্র অনুসারে গঠন হয়েছে। এটাও স্বরসন্ধি, ইজিভাবে বুঝবেন যে এটা স্বরসন্ধি শব্দ। এবার পরেরটা দেখুন, এই এর পরে যদি ঋতু কটাদা থাকে তাহলে 100% আর হবে। আর আরটা আমি ভেঙে কেটে দিছি, এই আতে আকার হবে আর শেষে রেফে র হবে। আমরা জানি র এর সংক্ষিপ্ত রূপ কি রেপ। তাহলে এই আকার প্লাস রেপ আসবে। আর আপনি এই সূত্রটা মনে রাখবেন শীতাত। এই সূত্র থেকে আপনার সন্ধির সূত্রটা আপনি বের করেন। তাহলে মূল কথা খেয়াল করুন, আমি সুন্দর করে বলছি। তাহলে প্রথম আমরা উল্টো কায়দায় নেই। প্রথম হলো ত নেন, তাহলে আপনি এখানে ত নিছেন। তাহলে এই তর উপরে আছে কি রেপ আছে। তাহলে আমরা জানি রেপ দিয়ে আমরা কি নেব, এই রি নেব। তাহলে তর সাথে কি লাগালাম, এই রি লাগালাম। তাহলে দেখুন আলটিমেটলি এটা ঋতু শব্দটা হয়ে গেল। এবার কি থাকলো আপনি বলুন, এইবার থাকলো কি সীতা, অর্থাৎ শীত তয় আকার থাকলো। আপনাকে সীতা দিয়ে কোনো কি অর্থ হয় না, শীত দিয়ে 100% শীত দিয়ে অর্থ হয়। আর আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের পরে একটা কি থাকে, থাকে। তাহলে দেখলো সূত্র নিয়মে দেখলো আকার দিলে এটা মিলে না, তাহলে অকার দিলে মেলে। তাহলে সীতা হয় না শীত প্লাস ঋত অর্থাৎ শীতার্থ। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ মানে একটা আছে। আর এখানে আমরা সূত্র অনুসারে ভেঙে পাইলাম হলো ঋত। তাহলে প্লাস ঋত মানে এই আকার এবং রেপ। তার মানে এই শীত প্লাস ঋত হয়ে গেল কি শীতার্থ। তাহলে ইজিভাবে এটা বুঝেছেন। পরেরটা দেখুন একই কথা, এই এর পরে যদি ঋতু থাকে তাহলে আমরা কি পাবো, আর মানে হলো এই আকার এবং রেপ। আর আপনাকে এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে, তৃষ্ণার্ত। তাহলে আমরা নিয়ম অনুসারে প্রথম হলো এই তটা নিই, তাহলে ত পাইলাম। আর আমরা এই রেফে কি নেব বলুন, এই রেফে কি নেব, এই রি নেব। তাহলে এই তর সাথে কি লাগালাম, রি লাগালাম। তাহলে ইজি হয়ে গেল। এইবার আপনার কি থাকলো দেখুন তৃষ্ণা। তাহলে এই তৃষ্ণা শব্দটির অর্থ প্রকাশ করে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এর শেষেরটা কি আছে, আছে। তাহলে আমরা পাইলাম। আর এই এর পরে যদি ঋতু কথাটা থাকে, এর পরে যদি ঋতু কথাটা থাকে তাহলে এই আকার এবং রেপ হয়। তাহলে দেখা যাচ্ছে এই আকার আর এই ঋতু থেকে এই রেপ হলো। আর আলটিমেটলি তো তত বাদ যাচ্ছে না, সে তো আসলো। তার মানে এই তৃষ্ণা প্লাস ঋতু, তার মানে এই আকার প্লাস ঋতু হয়ে আকার প্লাস রেপ হয়ে তৃষ্ণা প্লাস ঋতু তৃষ্ণাত্ম। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দয়া করে এই 4টি উদাহরণ মনে রাখবেন। এই 4টি উদাহরণ থেকে আমি যেভাবে সূত্রটা বের করলাম, যে শব্দের শুরুতে অ বা নিয়ে আসবেন, এরপরে রি অথবা ঋতু নিয়ে আসবেন। রি নিয়ে
নিয়ে আসবেন কখন, শুধুমাত্র রেপ থাকলে। আর ঋতু কথাটা কখন নিয়ে আসবেন, যখন এই আকার এবং কি থাকবে, রেপ থাকবে, তখন আপনি আলটিমেটলি এই ঋতু কথাটা নিয়ে আসবেন। সেই কথাটা এভাবে মনে রাখুন এবং সূত্রভাবে দেখুন। এবং এই পার্টটা আমি যে কথা বললাম দয়া করে আরেকবার দেখুন, তাহলে আরো আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর এখানে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা এখানে আমি বাংলায় সংজ্ঞায়িত করে আবার দিচ্ছি দেখুন। এই অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে কি হয়, অর হয়, এই মানে রেপ হয়, যা পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। মানে এই কথাটাই এখানে বাংলা ব্যাখ্যা দেয়া আছে। আরেকটা এখানে দেয়া আছে একই, অকার কিংবা আকারের পর এই যে ঋত শব্দটি, এই অ বা আ প্লাস রি উভয় মিলে কি হয়, আর হয়। ওই যে এই নিয়মটা আমি এখানে ব্যাখ্যা করেছি, যা বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেপ যুক্ত হয়। এই কথাটা আমারই কিছু না, তার মানে এই অ এর পর ঋত কথাটা আসলে এই আকার প্লাস রেপ হবে, আর আয়ের পর ঋত কটাডালে আকার প্লাস রেপ হবে। আর উদাহরণগুলোর মাধ্যমে আপনি শব্দ কিভাবে বের করবেন আমি এখানে সুন্দরভাবে বুঝাচ্ছি। তারপরে আরেকবার বলছি, প্রথম হলো আপনি ত নেন, ত নিলেন, আর আমরা জানি এই রেপ দ্বারা কি নেবেন, এই রি নেন, তাহলে রি এই যে আলটিমেটলি ঋত কথাটা চলে এলো। আর এই শব্দ থেকে আপনার অর্থবোধক শব্দ বের করবেন, তাহলে দেখা যাচ্ছে তৃষ্ণা প্লাস ঋত, এই আপনার তৃষ্ণার্ত। এভাবে দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উচ্চমানের আরেকটি কথা বলে আমি শেষ করছি। প্রথম দেখুন, একটি মজার শব্দ খেলা আমি দিছি, যে কোনো শব্দের মধ্যে রি অথবা রিকা থাকলে সেই শব্দটি কি হবে, সংস্কৃত শব্দ। তার মানে এই যে আমরা যে রি বলি, আমাদের স্বরবর্ণের টোটাল বর্ণ আছে কয়টি, 11টি। আমরা এটা সকলে জানি 11টি আমাদের কি আছে, স্বরবর্ণ বর্ণ আছে। কিন্তু এই 11টি স্বরবর্ণের বর্ণের ভিতর রিটা তো আছে, কিন্তু এই রি কিন্তু আমাদের বর্ণ না। এই রিটা হলো সংস্কৃত শব্দের একটি বর্ণ। তার মানে আমরা বলতে পারি যে কোনো শব্দের ভিতর যদি এই রি থাকে অথবা রিকার থাকে, তাহলে এই শব্দটা 100% সংস্কৃত শব্দ। তাহলে আপনি বলুন এই শব্দটি যে রি আছে এবং রেপ আছে, তাহলে 100% এগুলো কোন ভাষার শব্দ, 100% বলুন এটা সংস্কৃত শব্দ। তাহলে আপনারা ইজিভাবে সংস্কৃত শব্দের একটা কৌশল জানলেন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভীষণ মনোমুগ্ধকর এবং দুর্দান্ত নিয়মগুলো দেখতে দয়া করে আমাদের যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান ও সাফল্য কামনা করে এই পাঠ শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।